হচ্ছে আসামিকে ভয় ভীতি প্রলোভন দেখে স্বীকারোক্তি আদায় করলে অপ্রাসঙ্গিক। 25 হচ্ছে পুলিশের নিকট যাবতীয় স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। 26 হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাসঙ্গিক, ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে অপ্রাসঙ্গিক। 27 হচ্ছে কোন আলামত পাওয়া গেলে পুলিশের নিকট যদি আসামি স্বীকারোক্তির মাধ্যমে কোনো আলামত পাওয়া যায় তা অতটুকু প্রাসঙ্গিক, পাওয়া না গেলে অপ্রাসঙ্গিক। 27। 28 হচ্ছে আদালত যদি মনে করে পুলিশের নিকট ভয়ভীতি প্রলোভন ছাড়া স্বীকারোক্তি দিয়েছে তাহলে প্রাসঙ্গিক। আর 29 হচ্ছে গোপনীয়তার প্রতিশ্রুতি দিয়ে 28টা কিন্তু স্বীকারোক্তি মূলত আদায় করবে। 28টা কিন্তু পুলিশের কাছে না, 28টা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে। এটা যে যখন তাকে ভয়ভীতি হ্যাঁ। প্রলোভন ব্যতীত যখন সে স্বীকারোক্তিটা প্রদান করবে তখন 28 দ্বারা সেটা প্রাসঙ্গিক। অর্থাৎ 24-এর ঠিক বিপরীত হচ্ছে 28। অর্থাৎ 24-এ ভয়ভীতি দেখাইয়া আদায় করলে সেটা 24-এ অপ্রাসঙ্গিক, আর 28-এ সেটা অপ্রাসঙ্গিক। ভয়ভীতি ছাড়া হইলে সেটা প্রাসঙ্গিক, 28-এ প্রাসঙ্গিক। তাহলে 28 স্যার এটা আদালত এই স্বীকারোক্তিটা আদায় ম্যাজিস্ট্রেট নিবে। হুম। 29 হচ্ছে গোপনীয়তার প্রতিশ্রুতি দেওয়া বা নেশাগ্রস্ত অবস্থায় বা প্রতারণা করিয়া স্বীকারোক্তি আদায় করলে তা প্রাসঙ্গিক হবে। হুম। 29। 30 হচ্ছে একই মামলায় নিজেকে দোষী সাব্যস্ত করিয়া অন্য আসামির বিরুদ্ধে স্বীকারোক্তি দিলে যদি আসামি উপস্থিত থাকে প্রাসঙ্গিক, অনুপস্থিত থাকলে অপ্রাসঙ্গিক। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমাদের সাক্ষ্য আইনের আলোচনার বিষয় হচ্ছে 31 ধারা। 31 ধারার বিষয়বস্তু কি? স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। যেমন কোন স্বীকৃতি স্বীকৃত বিষয় সম্পর্কে চূড়ান্ত প্রমাণ নয়, তবে সাক্ষ্য আইনে বর্ণিত বিধান অনুসারে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে। যে সকল লোককে সাক্ষী রূপে আহ্বান করা যায় না তাদের বিবৃতি হচ্ছে 32 থেকে। তাহলে 31টা কিন্তু এত ইম্পর্টেন্ট তেমন কিছু না, তবে এটা হচ্ছে কি স্বীকৃতি স্বীকৃতি হিসেবে কাজ করবে না, তবে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 32 দ্বারা আলোচনা। এখানে 32 দ্বারা আলোচনা যাওয়ার আগে আমাদের 31 একটা উদাহরণ দিয়ে দেন স্যার। 31 তো তেমন কোনো উদাহরণ নাই, কথা বুঝছেন? যেমন আপনি কি করলেন, একটা দলিল সম্পর্কে আপনি গেলেন, ঠিক আছে, দলিল সম্পর্কে আপনি মৌখিক বিবৃতি দিলেন, আপনার বিবৃতিটাই তো হচ্ছে কি স্বীকৃতি, ঠিক আছে? বিবৃতিটাই হচ্ছে স্বীকৃতি। এই স্বীকৃতি কি এটা আপনার স্বীকৃতির ভিত্তিতেই কি রায় চলে আসবে? আসবে না। কারণ কি, এই স্বীকৃতির পরে কিন্তু আমার যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আমাকে দেখতে হবে। কিন্তু আপনি যখন স্বীকৃতি দিয়ে আমাকে কি করতে পারবেন? বাধা সৃষ্টি করতে পারবেন। সেটার হতেই বলা আছে 31 দ্বারায় যে আপনার স্বীকৃতির ভিত্তিতে কিন্তু চূড়ান্ত প্রমাণ হবে না, কারণ এটা স্বীকৃতিকে বাধা করতে পারে। এটার কথাই বলা আছে 31 দ্বারায়। আর আপনার স্বীকৃতির ভিত্তিতেই তো রায় চলে আসবে না। এটাকে আরো বিচার বিশ্লেষণ করতে হয়, আরো অনেক কিছু কাগজপত্র দেখতে হয়। যখন এগুলো দেখার পরে এগুলো সঠিক পাওয়া যায় তখন গিয়া আপনার বিরুদ্ধে পক্ষে রায়টা আসে। এটার কথাই বলছে সাক্ষ্য আইনের 31 ধারা। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 32 ধারা। যে সাক্ষ্য আইনের 32 ধারা বিষয়বস্তু ঢোকার আগে আমাদের একটু আগে জানা দরকার যে হচ্ছে যে সাক্ষ্য আইনের 32 ধারা তো মূলত কয়টা ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় এবং কি কি কারণে এটা প্রয়োগযোগ্য হয়। তাহলে যে সকল লোক সাক্ষী রূপে আহ্বান করা যায় না তাদের বিবৃতি কখন প্রাসঙ্গিক হবে? যে সকল লোকজন সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না তাদের বিবৃতি কখন প্রাসঙ্গিক হবে? এখানে 4 শ্রেণীর ব্যক্তির কথা বলা আছে। যে ব্যক্তি মারা গেছে, খুঁজাইয়া পাওয়া যায় না বা হারাই গেছে, অথবা সে সাক্ষী দানের জন্য অযোগ্য হয়ে গেছে, অথবা বিদেশে চলে গেছে, সেই সকল ব্যক্তিদের বিবৃতি যখন প্রাসঙ্গিক হবে। এটাই হচ্ছে 32 ধারা। এখন আদালতে আপনাকে প্রমাণ করতে হবে যে যে ব্যক্তি মারা গেছে, নিখোঁজ হয়েছে, অযোগ্য হয়েছে, বিদেশে চলে গেছে, বা তাকে হাজির করা বেসাপেক্ষ, এই সকল বিষয় কিন্তু তখন আদালতে প্রাসঙ্গিক হবে 32 ধারা মোতাবেক। বুঝা গেছে? তাহলে 32 ধারায় কয় ব্যক্তির দেওয়া স্বীকৃতি প্রাসঙ্গিক হবে? 32 ধারায়
পূর্বে যেসব ব্যক্তিরা বিবৃতি দিছিল, সাক্ষ্য দিছিল, তাদের সাক্ষ্য প্রাসঙ্গিক হবে 32 ধারা মোতাবেক ক শ্রেণীর ব্যক্তির। স্যার স্যার শ্রেণী। 4 শ্রেণী। কথা বলবেন, কারণ কথা বললে তাহলে ক্লিয়ার হবে। 4 শ্রেণী। এই 4 শ্রেণীর ব্যক্তি কারা? এক নম্বর হচ্ছে মৃত ব্যক্তি, হুম। 2 নম্বর হচ্ছে নিখোঁজ ব্যক্তি, হ্যাঁ। 3 নম্বরে হচ্ছে যে এই, মামলার আসামি, মামলার বাদী পক্ষ কাউকে গুম করে রাখলে এরূপ ব্যক্তি। হুম। হুম। বা আর যে একটা কি ব্যক্তি স্যার? সাক্ষ্য দিতে অযোগ্য হয়ে গেছে এই ব্যক্তি। আর 4 নাম্বার হয়েছে যে ব্যক্তি বিদেশে চলে গেছে, তাকে হাজির করা বেসাপেক্ষ, সেই ক্ষেত্রে তার বিবৃতি প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 32 ধারা মোতাবেক। এখন 32 ধারা যে এই যে 4 শ্রেণীর ব্যক্তি যারা দেওয়া বক্তব্য প্রাসঙ্গিক, এটা কি তারা কি আগে বিবৃতি দিছিল নাকি এখন নতুন বিবৃতি দিতে আসতেছে এই ব্যক্তিরা? স্যার এটা সঠিক বলতে পারলাম না স্যার। এরা আগে অলরেডি বিবৃতি এদের দেওয়া হয়েছে। এরা আগে অলরেডি বিবৃতি দিয়ে দিছে, এখন বিবৃতি দেওয়ার পরে আবার ওই যে জেরা পুনর্জেরা একটা বিষয়বস্তু আছে না, তখন এই জেরা পুনর্জেরা পুনর্জবানবন্দির ক্ষেত্রে তাকে আর আনা যাচ্ছে না। তখন সে যে আগে যে বিবৃতিটা দিছিল ওই বিবৃতিটা তখন কি হবে? 32 ধারা মোতাবেক প্রাসঙ্গিক হবে। এখানে 32-এর 8টা বিষয় আছে। 32-এর 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন 8টা বিষয়ের মধ্যে শুধু একটা বিষয় হচ্ছে নিজের মৃত্যু সম্পর্কে নিজের যে বিবৃতি দিবে এটা প্রাসঙ্গিক হবে। 32-এর 1, যে মৃত্যুর কারণ সম্পর্কে বিবৃতি। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি তার মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উঠে এবং তার এই মৃত্যু সম্পর্কে সে আগে কোনো মৃত্যুর বিবৃতি দিয়ে দেয়, তখন তার এই বিবৃতিটা প্রাসঙ্গিক হবে। এখন যদি সে যখন তাকে এই অবস্থায় তাকে দেওয়া হয়েছে, প্রশ্ন করা হয়েছে বা তার মৃত্যু সম্পর্কে প্রশ্ন উপস্থাপন করছে, এই বিবৃতি দেওয়ার পরে সে যদি মৃত্যুর আশঙ্কা থাকুক বা না থাকুক, তাহলে তার এই বিবৃতিটা প্রাসঙ্গিক হবে। যে আমাকে একজন লোক খুন করছে, এখন দেখা গেছে এই খুন, সরি, তাকে একজন লোক আঘাতপ্রাপ্ত করছে, একজন লোক আঘাতপ্রাপ্ত করছে, এই আঘাতের পরে সে কি করছে? বিবৃতি দিছে হসপিটালে যে আমাকে রহিম নামক ব্যক্তি আমাকে এই আঘাত করছে। এখন এই আঘাতের ফলে যদি দেখা যায় যে সে আঘাত হওয়ার পরে সে বেঁচে গেছে, বেঁচে যাওয়ার পরে দেখা গেছে 1 বছর বা 2 বছর সে বাঁচছে, এই আঘাতের পরেও সে বাঁচছে, ঠিক আছে, বাঁচার পরেও সে আবার মারা গেছে, বাঁচার পরেও সে কি করছে? মারা গেছে, এই ঘটনার জেরেই সে মারা গেছে। তাহলে সে যে ওই যে অসুস্থ থাকাকালীন সময় যে বিবৃতিটা দিছিল, তখন তার এটাই মৃত্যুকালীন বিবৃতি হিসেবে তখন প্রাসঙ্গিক হবে। 32-এর 1, পিআরবি 266 বিধি। এখন এই এক যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমি আবার রিপিট করি, আপনারা আবার বুঝেন। নিজের মৃত্যুর সম্পর্কে বা নিজের মৃত্যুর কারণ সম্পর্কে যখন কোনো প্রশ্ন উঠে, তখন তার এই মৃত্যুর ঘটানোর জন্য যে বিবৃতিটা দেয় যে আমাকে আঘাতপ্রাপ্ত করছে কে? রহিম আঘাতপ্রাপ্ত করছে, এই রহিমের আঘাতের ফলে আমি কি করছি? হসপিটালে চিকিৎসাধীন আছি। যদিও চিকিৎসার পরে আমি সুস্থ হয়ে ফিরে আসার পরে আমি মনে করেন যে আরো 1 বছর 2 বছর বাঁচার পরে আমি মারা গেছি, কিন্তু আমি যখন মারা যাওয়ার পরে যখনই আমার এই মৃত্যুটা নিয়ে প্রশ্ন উঠবে, তখন ওই যে আমি চিকিৎসাধীন থাকা অবস্থায় যে বিবৃতিটা দিছিলাম, তখন ওই বিবৃতিটাই আমার জন্য প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 32-এর 1 দ্বারা, পিআরবি 266 বিধি। এখন বলেন এটা কি যদি আপনারা না বুঝেন তাহলে বলেন। স্যার বুঝতে পারছি, কিন্তু একটা প্রশ্ন আছে যে আমি আঘাত করলাম, আঘাত করার পরে সে এই মনে করেন যে হসপিটালে চিকিৎসা অবস্থায় 1 বছর বা 2 মাস বা 6 মাস পরে মারা গেল, এটি কি হুম। হত্যা মামলা হবে? হ্যাঁ, হত্যা মামলা হবে। সেটা হত্যা মামলা হবে, কারণ এই আঘাতের ফলেই তো সে মারা গেছে।
পরিণতি আছে না, ঠিক আছে স্যার। পরিণতি, জি, পরিণতি। এই পরিণতিতে তখন এটা পড়বে। ঠিক আছে স্যার। তারপর হচ্ছে 2, সাধারণ পেশাগত কাজে লিপিবদ্ধকৃত বিষয় যখন প্রাসঙ্গিক হবে। সাধারণ পেশাগত কাজে যখন কোনো লিপিবদ্ধকৃত বিষয় হয়, এই লিপিবদ্ধকৃত বিষয় দেওয়ার পরে তখন কিন্তু এই 4টা বিষয় আসবে: মৃত্যু হয়েছে, নিখোঁজ হয়েছে, মারা গেছে, বা সাক্ষ্যদানে অযোগ্য হয়েছে, বা বিদেশে অবস্থান করতেছে। তখন কি হয়েছে, তার যে এই লিখে যাওয়া যে ডায়েরি গুলো আছে তখন এটা প্রাসঙ্গিক হবে। তাহলে আমরা 32-এ রেখে কি পাইলাম, যে শুধু নিজের মৃত্যুর ক্ষেত্রে সে যদি তার বিবৃতি দিয়ে সে মারা যায় তাহলে তখন শুধু প্রাসঙ্গিক। একে, ওখানে কি আপনি বলতে পারবেন যে সে অযোগ্য হয়ে গেছে, বিদেশে চলে গেছে, বা এই কি বলে হারাই গেছে, তখন কি ওইটা 32-এ রেখে কি ওইটা প্রাসঙ্গিক হবে? না, এটা বলাই তো যাবে না। বলাই যাবে না। শুধু 32-এর একের ক্ষেত্রে হচ্ছে মৃত্যুটাই গ্রহণযোগ্য, আর বাকি একটাও গ্রহণযোগ্য না। কিন্তু 2-এ বলছে যে সাধারণ পেশাগত কার্যক্রম, যেমন একজন ডাক্তার, সে কি করছে, একজন সে তার রুগী আসছে, এই রুগীটা দেওয়ার পরে তখন কি হয়েছে, একটা বাচ্চা জন্ম নিছে। তখন সে মনে হয় যে তার ডায়েরিতে প্রতিদিন লেখে যে আজকে আমি অমুক দিন চিকিৎসাধীন অবস্থায় অমুকের ছেলে, অমুক একটা ছেলে জন্মগ্রহণ হয়েছে, ছেলে বাচ্চার নাম রাখা হয়েছে সুজন। ঠিক আছে, এটা ছেলে বাচ্চা হয়েছিল, ছেলে বাচ্চার নাম রাখা হয়েছে সুজন। এটা সে লেখছে তার ডায়েরিতে, প্রতিনিয়ত যে ডায়েরিটা ব্যবহার করে ওই ডায়েরিতে লিখছে। লেখার পরে মনে হয় যে এখন প্রশ্ন উঠছে যে এই সুজন কি আসলেই এই করিমের ছেলে কি না। তখন এই প্রশ্নের মধ্যে ডাক্তার তো আগে আদালতে একবার গেছিল, গিয়ে সে তার বক্তৃতা দিছে যে হ্যাঁ আমি এটা, এই রোগী হচ্ছে এই মুখের ছেলে। কিন্তু এটা তর্কের খাতিরে যখন এটা নিয়ে আবার প্রশ্ন উত্থাপন হয়, তখন এই যে ডাক্তারের লেখে যাওয়া যে ডায়েরি, এই ডায়েরিটা তখন আদালতে প্রাসঙ্গিক হবে 32-এর 2 অনুসারে। বুঝা গেছে 32-এর 2? স্যার, বোঝা গেছে স্যার। ঠিক আছে। তারপর হচ্ছে 32-এর 3, ও ঢাকা যাওয়ার কথা ছিল, যাই নাই। ঠিক আছে, এটা হয়তো দেখি কালকে, আজকে তো 5 তারিখ, কালকে 6 তারিখ, যদি যাওয়া হয় তাহলে হয়তো যাইতে পারি, আর না হইলে অন্য কাউকে যদি পাঠানো যায় তাহলে পাঠাই দেবো। তারপরে হচ্ছে আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী। আর আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী যদি কোনো মৌখিক বা লিখিত বিবৃতি হয় তাহলে সেটা আদালতের দেওয়ানি বা ফৌজদারি মামলা ক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হবে। এখন বলবেন যে আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী কি? যেমন আমি একটা বিবৃতি দিলাম যে নুরুল ইসলাম আমার কাছে কিছু টাকা পাবে, এটা কি আমার স্বার্থের বিরোধী না? কারণ যেহেতু টাকাটা আমি দেব, যেহেতু টাকাটা আমি দেব, নুরুল ইসলাম আমার কাছে পাবে, এই যে আমি যে বিবৃতিটা দিলাম যে নুরুল ইসলাম আমার কাছে কিছু টাকা পাবে, অবশ্যই তো এটা আমার অর্থের বা আমার স্বার্থের পরিপন্থী। কারণ যেহেতু আমার এই বিবৃতির কারণে আমি নুরুল ইসলামকে টাকাটা দিতে হবে, তাকে পে করতে হবে, এই জন্য এটা হচ্ছে 32-এর 3 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক। যদি এই বিবৃতি দেওয়ার পরে আমি হারাই যাই, মারা যাই, নিখোঁজ হয়ে যায়, বা বিদেশে চলে যায়, যা হাজির করা হচ্ছে সময় সাপেক্ষে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্রাসঙ্গিক। তাহলে 3-এর বিষয়বস্তুটা কি, যে যদি আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী হয় সেই ক্ষেত্রে এই বিবৃতিটা প্রাসঙ্গিক হবে 32-এর 3 ধারা অনুসারে। তারপর হচ্ছে সর্বসাধারণের গণ অধিকার, প্রথার বিষয়ে মতামতকারী প্রদানকারী ব্যক্তির বিবৃতি। যখন সর্বসাধারণের অধিকার, সর্বসাধারণের অধিকার বা প্রথার অধিকার, এইরকম কোনো বিবৃতি দিয়ে কোনো ব্যক্তি মারা যায়, হারাই যায়, নিখোঁজ হয়ে যায়, বিদেশে চলে যায়, তাহলে তার এই বিবৃতিটা প্রাসঙ্গিক। এটা, এটার উদাহরণ কি দিবেন? যেমন চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব কি করছে, যে উনি একটা বিবৃতি দিছে যে সরকার থেকে কিছু 50 ট্রাক গম আসবে,
এই গমটা আমাদের ইউনিয়নের সবার মধ্যে এটা বিলিবন্টন করে দিতে হবে। তাহলে এই গমটা কি সর্বসাধারণের অধিকার, চালটা সর্বসাধারণের অধিকার। এই যে চেয়ারম্যান সর্বসাধারণের জনগণের অধিকারের সম্পর্কে একটা বিবৃতি দিল যে 50 ট্রাক বা 50 টন গম আসবে, এই গমটা সর্বসাধারণের মধ্যে বিলি করে দিতে হবে। দেওয়ার পরে উনি কি করলো, মারা গেল, নিখোঁজ হয়ে গেল, বিদেশে চলে গেল বা সাক্ষ্যদানে অযোগ্য হয়ে গেল। সেই ক্ষেত্রে এই 32-4 অনুধারা অনুসারে তার এই বক্তব্যটা প্রাসঙ্গিক। বুঝা গেছে? তারপর হচ্ছে 32-5, আত্মীয়র বিষয়ে কোনো বিবৃতি। আত্মীয়র বিষয়ে বিবৃতি দিতে গেলে এখন আত্মীয়তার সম্পর্ক হয় তিনটি ক্ষেত্রে। একটা হচ্ছে রক্তের সম্পর্ক, আর একটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক, আর একটা হচ্ছে দত্তক সম্পর্ক। রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, দত্তক সম্পর্ক, এই তিন সম্পর্কের মধ্যে যখন কোনো বিবৃতি দাতা জানে যে এটা বিরোধ হওয়ার আগে মৌখিকভাবে বা লিখিতভাবে বিবৃতি দিয়ে মারা যায়, নিখোঁজ হয়ে যায়, অযোগ্য হয়ে যায়, বিদেশে চলে যায়, তাহলে সেইটা প্রাসঙ্গিক হবে। এখন যদি আপনি এটা প্রশ্ন করেন যে স্যার তাহলে বিরোধ হওয়ার পরে যদি উনি এই বিবৃতি দেয়, বিরোধ হওয়ার পরে বিবৃতি দিলে তখন তো এটা যেকোনো একটা পক্ষের প্রতি চলে যাবে। কিন্তু এই বিবৃতিটা উনি দিতে হবে কখন? বিরোধটা সৃষ্টি হওয়ার আগে। যেমন রহিম আর করিম তারা দুইজন বন্ধু। রহিম আর করিম তারা দুইজন বন্ধু। এখন রহিম করিমরে বলল যে বন্ধু আমি তো অমুক জায়গায় বিয়ে করছি, ওই বিয়ে, মনে করেন যে সাপোজ রহিম করিমরে বলল যে বন্ধু আমি তো টাকা একটা বিয়ে করছি, এই বিয়ে করছি, বিয়ে করার পরে এখানে আমার একটা ছেলে সন্তান আছে, আমার একটা মেয়ে আছে, বা এই যে জমিলা নামক ব্যক্তি আমার স্ত্রী। ঠিক আছে? এই যে সে কি করলো, একটা বিবৃতি দিল, দেওয়ার পরে উনি মারা গেল। তখন যখন যে এখন এই মহিলা কি রহিমের স্ত্রী কিনা, এই সুজন তার ছেলে কিনা, জমিলা তার মেয়ে কিনা, এইরকম কোনো প্রশ্ন উঠে, তখন এই যে রহিম করিমকে বলছিল, তখন করিম যদি ওই বিবৃতিটা আদালতে পেশ করে যে মহামান্য আদালত, আমার রহিম বলছিল এইরকম যে সে জমিলাকে বিয়ে করছে, সুজন তার ছেলে, এটা আমাকে সে বলছিল, তখন তার এই বিবৃতিটা 5 ধারা অনুসারে প্রাসঙ্গিক হবে। বুঝা গেছে? তারপর হচ্ছে 32-6, মৃত ব্যক্তিদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক। মৃত ব্যক্তি তাহলে যার সম্পর্কে বলা হইতেছে সেও মৃত, এবং যে মারা গেছে সেও মৃত। তাহলে এখন তারা দুইজনের মধ্যে যে সম্পর্কটা ছিল, এই সম্পর্কটা কিরকম ছিল? রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, দত্তক সম্পর্ক। কিন্তু তারা দুইজন কি হয়েছে, মারা গেছে। এখন একটা বিচার্য বিষয় হয়েছে যে এরা কি আসলেই তারা ছেলে মেয়ে আত্মীয় স্বজন ছিল কিনা, এইটা সম্পর্কে। যখন এই মৃত ব্যক্তিদের সম্পর্কে কেউ কোনো উইল, পারিবারিক দলিল, চিত্র ফলক বিরুদ্ধের আগে কি করছে, তৈরি করে গেছে এবং সেটা উপস্থাপন করে, তাহলে সেটা প্রাসঙ্গিক হবে 32-6 উপধারা অনুসারে। তাহলে 32-5 হইছে আত্মীয়তার সম্পর্ক সারা কি জীবিত, আর 32-6 হচ্ছে মৃত ব্যক্তিদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক, অর্থাৎ যার সম্পর্কে বলা হচ্ছে উনিও মৃত এবং যার আত্মীয় সেও মৃত। তাহলে দুইজন ব্যক্তি মৃত, কিন্তু বিবৃতি দিচ্ছে কে? জীবিত ব্যক্তি বিবৃতি দিচ্ছে, কারণ তাদের কাছ থেকে সে শুনছে যে এরা দুইজনই হচ্ছে কি, তারা আত্মীয় স্বজন, পরিবার, স্বামী স্ত্রী, স্বামী সন্তান, পিতা মাতা। যখন সে জানিয়েই সে কি করছে, বিবৃতিটা দেওয়ার পরে সে বিদেশে চলে গেছে, মারা গেছে, নিখোঁজ হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই বিবৃতিটা প্রাসঙ্গিক হবে 32-6 অনুসারে। তারপর হচ্ছে 32-7, বিবৃতি যদি কোনো দলিল বা উইল বা সাক্ষ্য আইনের 13-তে বলা আছে যে অধিকার প্রতার সম্পর্কে হয়, তাহলে সেটাও প্রাসঙ্গিক হবে। বিবৃতি যদি কোনো দলিল, উইল বা সাক্ষ্য আইনের 13-তে বলা আছে অধিকার প্রতা,
অধিকার প্রথা সম্পর্কে যদি হয় তাহলে সেটা প্রাসঙ্গিক হবে 32-এর সাথে। তারপর হচ্ছে 32-এর 8, যখন কোনো বিবৃতি কিছু সংখ্যক ব্যক্তি কর্তৃক হয় এবং বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক হয় এবং তাদের এই বিবৃতি দাতাগণ মারা যায়, হারায় যায়, বিদেশে চলে যায়, তাহলে তার সেটা প্রাসঙ্গিক হবে 8 ধারা মোতাবেক। 32-এর 8 ধারা মোতাবেক সেটা প্রাসঙ্গিক হবে। এখন যদি আপনারা বলেন যে যখন কোনো ব্যক্তি কতিপয় ব্যক্তি কর্তৃক অর্থাৎ বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক বিবৃতি দেয়, তখন তাদের এই বিবৃতিটা প্রাসঙ্গিক হবে 32-এর 8 ধারা অনুসারে। যেমন এখন যদি এটার উদাহরণ দেই আমরা, 32-এর 8-এ যখন আমরা এলাকার মধ্যে একটা ঘটনা ঘটলে সবাই বলে যে এটা কি অমুকের ছেলে করছে নাকি, বলে যে অমুকের ছেলে এই কাজটা করছে নাকি। এই যে গ্রামের কয়েকজন ব্যক্তি যে এই বিবৃতিটা দিল, শুনে হোক আর না শুনে হোক তারা বিবৃতি দিল, অর্থাৎ কি বিচার্য ঘটনাটা যখনই তারা শুনবে তখনই তাদের এই বিবৃতিটা কি হবে, প্রাসঙ্গিক হবে হচ্ছে 32-এর 8 ধারা অনুসারে। এই 32-এর 8টা কি আপনারা বুঝছেন? কারেন্ট চলে গেছে, এই জন্য সাথে সাথে লাইট দিতে হইলো আর কি। 32-এর 8 স্যার 32-এর 8 হচ্ছে স্যার ঘটনাস্থলে যেসব লোকজন ছিল ওনারা বিবৃতি দিবে এরকম। না না, যেমন মনে হয় যে এটা কি আপনার গ্রামে একটা চুরির ঘটনা ঘটছে। এটা কি জনশ্রুতিমূলক সাক্ষ্য নাকি? হ্যাঁ হ্যাঁ, না না, জনশ্রুতি না, ওইটা জনশ্রুতি আসবে না। যেমন আপনার গ্রামে একটা চুরির ঘটনা ঘটছে, ঠিক আছে? এখন যখনই মনে করেন যে এলাকার মধ্যে শুনছে যে একটা চুরির ঘটনা ঘটছে, তখন কিন্তু সবাই বলে যে এটা এই কামটা অমুকের ছেলে ছাড়া আর কেউ করে নাই। বলে না এরকম কিছু ঘটনা আছে না এলাকার মধ্যে? হ্যাঁ বলে। এই যে মনে করেন যে এই ঘটনাটা হয়েছে কি একটা বিচার্য ঘটনা, যখনই এই যে মনে হয় যে 10-15 জন বা এলাকার লোকজন বললো যে এই ঘটনাটা অমুকের ছেলে ছাড়া আর কেউ ঘটায় নাই, এখন এইরকম একটা বিবৃতি দিয়ে তারা কি করছে, হারাই গেছে, মারা গেছে, বিদেশে চলে গেছে, তখন তাদের এই বিবৃতিটা 8 ধারা মোতাবেক প্রাসঙ্গিক 32-এর 8। বুঝা গেছে? জি স্যার বোঝা গেছে। মেন কথা হচ্ছে মৃত হইতে হবে, হারাই যাইতে হবে, বা নিখোঁজ হইতে ওই যে হবে, সাক্ষ্য দ্বারা অযোগ্য হইতে নিখোঁজ হবে। হইতে হবে। এই এই সাইডটার হইতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন 32-এর 1 থেকে 32-এর 8 পর্যন্ত একটু রিভাইজ দেই আবার। তাহলে 32-এর 1 কি বলছে? 32-এ 1 বলছে যে ব্যক্তি মৃত্যু হয়েছে তার মৃত্যু সম্পর্কে যে কারণ বিবৃতি দিবে, বলবে এটা। হ্যাঁ, দিয়ে যদি সে মারা যায় তাহলে সেটা প্রাসঙ্গিক হবে। 32-এর 2 32-এ বলছে যে ওই যে দেখা যাচ্ছে কোনো হসপিটালে বাচ্চা জন্মলাভ করলো, বাচ্চার না না, এটা মূল এই হেডেনটা আপনি কিভাবে মনে রাখবেন যে সাধারণ পেশাগত কার্যক্রমে লিপিবদ্ধকৃত বিষয়। পেশাগত কার্যক্রমে যখন আমি স্বাভাবিকভাবে একটা আমার পেশাগত কাজ করতে গিয়ে কোনো কিছু লিপিবদ্ধ করিয়া আমি হারাই গেলাম, নিখোঁজ হয়ে গেলাম, মারা গেলাম, সেই ক্ষেত্রে আমার এটা এই লেখাটা প্রাসঙ্গিক হবে 32-এর 2-এ। আর 32-এর 3-এ হচ্ছে নিজের স্বার্থ বিরোধী যখন কোনো বক্তব্য সে দিয়ে হারাই যায়, মারা যায়, তখন সেটা প্রাসঙ্গিক 32-এর 3। আর 32-এর 4 হচ্ছে সর্বসাধারণের অধিকার সম্পর্কিত কোনো বিবৃতি দিয়ে যদি সে মারা যায়, হারাই যায়, নিখোঁজ হয়ে যায়, বিদেশে চলে যায়, তাহলে সেটা প্রাসঙ্গিক 32-এর 4। 32-এর 5 হচ্ছে আত্মীয়তার বিষয়ে কোনো রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, দত্তক সম্পর্কে যদি কেউ বিবৃতি দেয়, দিয়ে সে হারাই যায়, মারা যায়, নিখোঁজ হয়ে যায়, তাহলে তার এই বিবৃতি প্রাসঙ্গিক হবে 32-এর 5। আর 32-এর 6 হচ্ছে মৃত ব্যক্তিদের মধ্যে আত্মীয়তার সম্পর্কে যদি কেউ বিবৃতি দিয়ে হারাই যায়, মারা যায়, নিখোঁজ হয়ে যায়, বিদেশে চলে যায়, তাহলে সেটা প্রাসঙ্গিক হবে 32-এর 6। আর 32-এর 7 হচ্ছে বিবৃতি যখন কোনো দলিল, উইল বা অধিকার প্রথার অস্তিত্ব নিয়ে কোনো বিবৃতি হয়, তখন সেটা প্রাসঙ্গিক হবে 32-এর 7। আর 32-এর 8 হচ্ছে যখন কিছু সংখ্যক ব্যক্তি কর্তৃক বিচার্য বিষয় সম্পর্কে যখন কোনো বিবৃতি দিবে, তখন যখন একটা বিচার্য বিষয় হচ্ছে, এই বিচার্য বিষয় যখন মনে হয় যে একসাথে 5 জন 7 জন অর্থাৎ যেই শুনবে সেই যখন এটা সম্পর্কে একটা বিবৃতি দিবে,
যে এটা তো অমুকের ছেলে ছাড়া এই কাজটা কেউ করে না, তাহলে এরকম বিবৃতি দিয়ে যখন তারা হারাই যায়, মারা যায়, বিদেশে চলে যায়, তখন তাদের বিবৃতি প্রাসঙ্গিক হবে 32-8 অনুসারে। তারপর হচ্ছে সাক্ষ্য আইনের 33 ধারা। কোন সাক্ষী দেওয়া বিবৃতি সত্যতা পরবর্তী মামলায় প্রমাণের জন্য প্রাসঙ্গিক হবে। অর্থাৎ পূর্বে দেওয়া সাক্ষী যখন পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হবে, তখন সেটা হবে সাক্ষ্য আইনের 33 ধারা। তখন আপনি কি করলেন, আগে একটা মামলায় আপনি সাক্ষী দিলেন, সাক্ষ্য দেওয়ার পরে আপনি মারা গেছেন, হারিয়ে গেছেন, সাক্ষ্য দিতে অসামর্থ্য হয়েছেন, বা বিরুদ্ধ পক্ষ আপনাকে সরাই দিছে, সেই ক্ষেত্রে আপনার যে এই যে পূর্বে যে সাক্ষ্যটা দিয়েছেন, এই সাক্ষ্যটা প্রাসঙ্গিক হবে 33 ধারা অনুসারে। তবে এটা প্রাসঙ্গিক হওয়ার জন্য আপনাকে 3টা শর্ত পূরণ করতে হবে। শর্তগুলা কি? যে মামলাটা একই পক্ষদের মধ্যে হইতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে মামলায় সাক্ষীকে জেরা করা লাগবে, আর তৃতীয়ত হচ্ছে যদি প্রথম মামলার বিচারের সাথে পরের মামলার গরমিল হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক হবে। একই পক্ষদের মধ্যে হইতে হবে, প্রথম মামলা সাক্ষীকে জেরা করার সুযোগ আছে কিনা বা জেরা করছে কিনা সেটা সম্পর্কে হইতে হবে, এবং মামলার বিচারের সাথে পরের মামলার যদি মিল হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের 33 ধারা। তাহলে 33 ধারার যে বিষয়টা, এই বিষয়টা কি, আমরা হেডলাইনটা কি পাইলাম? একজন বলেন, সবাই মুখ বন্ধ করে রাখলে তো হবে না। সাক্ষী দেওয়ার পরে হারাই গেলে, মৃত হইলে বা গোপন করে রাখলে এইরূপ ব্যক্তির স্বীকৃতি প্রাসঙ্গিক। কত দাঁড়ায়? 33 দ্বারায়। 33 দাঁড়ায়। তাহলে 33। এটা কি 33 এইটাই বলছে, নাকি বলছে একই পক্ষদ্বয়ের মধ্যে যদি মামলা হয়, তাহলে তার পূর্বের যে বিবৃতি দিছিল এই বিবৃতি 33-এ প্রাসঙ্গিক হবে? হ্যাঁ, পূর্বের বিবৃতি প্রাসঙ্গিক হবে। এটা তো বলতে হবে ভাই, কারণ যদিও 32 এবং 33 হচ্ছে একই ধারা, যে সে মারা গেছে, হারাই গেছে, নিখোঁজ হয়ে গেছে, বিদেশে চলে গেছে, তাহলে তার সেটা প্রাসঙ্গিক হবে। কিন্তু 32-এ বলা আছে 8টা বিষয়ের কথা, আর 33-এ বলা আছে যে পূর্বের মামলায় দেওয়া সাক্ষ্য পরবর্তী মামলায় প্রাসঙ্গিক। তবে শর্ত হইল 3টা: একই পক্ষদ্বয়ের মধ্যে মামলা হইতে হবে, এবং পূর্বের মামলায় সাক্ষীকে জেরা করতে হবে, আর পরবর্তী যে মামলা, এই মামলার সাথে পূর্বের মামলার মিল হইতে হবে, তাহলেই 33-এ সেইটা প্রাসঙ্গিক হবে। এই 3টা শর্তর মধ্যে যদি যে কোনো একটা শর্ত মিস হয়, তাহলে সেইটা আর প্রাসঙ্গিক হবে না। বুঝা গেছে? জি স্যার, বোঝা গেছে স্যার। সেন্টু মিয়ার কি অবস্থা? আপনি কি আছেন নাকি বাহিরে?